নমস্কার বন্ধুরা, গল্পকথক মিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত। আপনাদের সাথে আমি মিতা। আজ আমি গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি ছোট গল্প আপনাদের পড়ে শোনাব। আজ আমি পাঠ করে শোনাচ্ছি গজেন্দ্র কুমার মিত্র রচিত সংযোজন ছোট গল্পটি। শুরু করছি বন্ধুরা আজকের আমার গল্প পাঠ। বিশোকার স্বামী তুহিন শুভ্র জার্মানি ফেরত ইঞ্জিনিয়ার, কিন্তু সেটাই তার একমাত্র পরিচয় নয়। পরিচালনা ভার, যাকে অ্যাডমিনিস্ট্রেশন বলে, তাতে যেন তার জন্মগত অধিকার। কর্তা হয়েই জন্মেছে সে। ফলে এ চাকরি ছেড়ে নিজে একটা কারখানা খুলতে যাচ্ছে শুনে ব্যাংক বলতে গেলে যেচে সেধেই অনেক টাকা ধার দিতে চাইছে। সেজন্যে জেনে বর্তমান মালিকরা প্রায় অবিশ্বাস্য এক বেতনে চিফ ইঞ্জিনিয়ার করে দিয়েছেন এবং গঙ্গা তীরে সে পদের উপযুক্ত প্রাসাদোপম কোয়ার্টার, গাড়ি ইত্যাদি দিয়ে রেখেছেন। তবু এটাও তার শক্তির সবটুকু নয়। তুহিন যথার্থ বিদ্বান। নিজের যান্ত্রিক গ্রন্থ ছাড়াও বহু বিষয়ের তার পড়াশুনো এবং কোনো কোনো বিষয়ে রীতিমতো দখল আছে। সেজন্যে সে প্রতি মাসেই 400-500 টাকার বই আনায়। বন্ধুরা বলে, তুহিনের যা কিছু উপার্জন সব বিলিতি বইওয়ালারাই পায়। তুহিন তার জবাব দেয়, তবু তো এদেশেও তার খানিকটা থাকে। যখন আনায় তুহিন একসঙ্গে অনেকগুলো করে আনায়। তাতে ডাক খরচা, প্যাকিং খরচা বেশ কিছুটা বাঁচে। বড় প্যাকেট হলে প্রায়ই রেলে কি রোডওয়েজে আসে। প্যাকিং মাসুল এসব খরচা কম নয়। আবার সে রসিদ পাঠায় ডাকে, রেজিস্ট্রি করে। সেও আজকাল অনেক পড়ে যায়। প্যাকেট আসে সাধারণত দুপুরে, বিশোকায় খোলে। চটের প্যাকেট হলে চাকরকে দেয় খুলতে। সাধারণত সে প্যাকেট ওরা বাইরে থেকেই খুলে বইগুলো টেবিলে রেখে যায়। সেদিন বিশোকা ভিতরের বারান্দায় বসে কি একটা বুনছিল। রামলগন ওর সামনেই ছুরি দিয়ে সেলাই কেটে চটটা খুলল। তারপর ভেতরের কাগজ প্যাকিং খোলার পালা। অলস কৌতূহলে চেয়ে দেখছিল বিশোকা, কি দিয়ে কিভাবে প্যাক করে ওরা। তাদের ভাষায় বইওয়ালারা। তা খুব যত্ন করেই প্যাক করা হয়েছে দেখল। ওপরে একটা পিস কাগজ, নিচে কেমন এক রকমের করগেট টিনের মতো মোটা কাগজ। তার ঢেউ খেলানো অংশগুলো ফাঁপা, স্প্রিংয়ের কাজ করে। তারপরে বই। কিন্তু না, আরও আছে। সব বই সমান মাপের নয় বলে সেই সব পাশের ফাঁকগুলো ভরাট করে ধারগুলো সমান করতে বিস্তর কুচো কাগজও দেওয়া হয়েছে। কুচো বলতে অধিকাংশই ছেঁড়া চিঠি। প্রকাশকদের আপিসে যেসব চিঠি আসে সেই সবই ছিঁড়ে ফেলা হয়েছে। পুরনো অর্ডার, অভিযোগ, বিলম্বের কৈফিয়ত তলব। কিছু অবশ্য পুরনো প্রুফও আছে, যেখানে গোছা করে কাগজ দেওয়া দরকার, মানে একটু বেশি অসাম্য, সেখানেই প্রুফের কাগজ ব্যবহার করা হয়েছে। হঠাৎই নজরে পড়ল এইসব ছেঁড়া চিঠির মধ্যে একখানা গোটা খাম। গোটা মানে একদিক ছিঁড়ে পড়েছে কেউ, তবে একেবারে টুকরো করে ছিঁড়ে ফেলেনি। কর্মহীন অলস অবসর। বোনাটার এমন কোনো প্রয়োজন নেই। অকারণ এতগুলি দাসী চাকরের কাছে চুপ করে বসে থাকতে কেমন লজ্জা করে, তাই এটা হাতে নিয়ে বসা। এ অবস্থায় মন সামান্য একটু উত্তেজনা কি নতুনত্বের আভাস পেলেই সেটাকে অবলম্বন করে সক্রিয় হয়ে উঠতে চায়। এক্ষেত্রেও কৌতূহল প্রবল হয়ে ওঠাটা স্বাভাবিক। সে নিজেই উঠে এসে চিঠিটা তুলে নিল। না, শুধু খাম নয়, খামের মধ্যে চিঠিটাও ছেঁড়া হয়নি। আরও মজা, চিঠিটা বাংলাতেই লেখা। যার নামে চিঠি তিনিও বাঙালি। হয়তো বোম্বের এই ফার্মের ম্যানেজার হবেন কিংবা মালিকই, কে জানে। অশেষ রায় নাম। ঠিকানা ওই প্রকাশকের আপিস। লিখেছেন জনৈক সত্যভূষণ সরকার। ঠিকানা কলকাতার ফরডাইস লেন। এমনি হলে হয়তো চিঠিটা সে পড়তো না। অন্যের চিঠি পড়া ওর অভ্যেসে নেই।
কিন্তু হাতের লেখাটা ভালো বলেই চোখটা টানল। কৌতূহলও একটু হয় বই কি, একজন আর একজনকে কি কথা জানাতে চায়, চিরন্তন কৌতূহল অপর মানুষের। চিঠির আরম্ভটা নিতান্তই মামুলি ধরনের, এ কথা সে কথা, যেমন সাধারণ চিঠিতে লেখা থাকে। অনেক দিন ওদের খোঁজ পাননি সত্যবাবু। কেন নিজে নিতে পারেননি তার নানান কৈফিয়ত। আজকাল কলেজে কত সমস্যা, বোঝা গেল ভদ্রলোক অধ্যাপক। ছাত্ররা কেউ পড়তে আসে না, আসে আড্ডা দিতে, প্রেম করতে আর রাজনীতিক দলবাজি দাঙ্গাবাজি করতে। অধ্যাপকদের যে কোনো ছুতোই অপমান করতে পারলে আর কিছু চায় না, স্ট্রাইক তো লেগেই আছে, ইত্যাদি। ইংরেজিতে যাকে বলে টকিং শপ, তাই। কিছু কিছু অবশ্য পারিবারিক কথাও আছে, কিন্তু আসল যা যা একেবারেই আনকোড়া, চমকে দেবার মতো বক্তব্য, সেটা আছে শেষের অনুচ্ছেদে। পড়তে পড়তে সোজা হয়ে বসল বিশোকা। সত্যবাবু লিখেছেন, হ্যাঁ, আরেকটি বড় আশ্চর্য ঘটনা ঘটিয়াছে, আর কাহাকেও বলি নাই, কারণ এসব কথা শুনাইবার মতো তেমন লোক আমার বড় একটা কেহ নাই। তোমাকে আরও লিখি এই জন্য যে তুমি জন্মান্তর, জাতিস্বরতা প্রভৃতিতে বড় বিশ্বাস রাখো, চর্চাও করো। আমি গত সপ্তাহে পরপর 2 দিন স্বপ্ন দেখিয়াছি। আমার মা যেমন জপের মালা হাতে বিছানার পাশে আসিয়া দাঁড়াইয়া আমাকে ডাকিতেন, ঠিক তেমনি ভাবে দাঁড়াইয়া বলিতেছেন, আমার স্ত্রী হেমাঙ্গিনী নাকি জন্মান্তর গ্রহণ করিয়াছে, এ জন্মে তাহার নাম হইয়াছে বিশোকা, এলাহাবাদের এক উকিলের দুহিতা, ওখানকার জগত্তারণ কলেজের পড়িত, এখন বিবাহের পর কলিকাতার কাছে গঙ্গা তীরে কোনো এক স্থানে বাস করিতেছে। এই পর্যন্তই। স্বামীর নাম বা ঠিকানা বা সে কি কর্ম করে তাহা মা কিছুই বলেন নাই, আমিও যেন জিজ্ঞাসা করিলাম না। আশ্চর্য স্বপ্ন, তাই না? সাধারণ স্বপ্ন হইলে মনে থাকিত না, এখানে একটু অসাধারণত্বের ব্যাপার আছে বলিয়াই মনে আছে। সাধারণ লোকে শুনিলে বলিবে আমি আমার স্ত্রীর কথা ভাবিতেছিলাম বলিয়াই স্বপ্ন দেখিয়াছি। কিন্তু ভাই, আমি বেশ চিন্তা করিয়া দেখিলাম, মার নাম করিয়াই বলিতেছি। স্ত্রীর কথা সেদিন অর্থাৎ প্রথম দিন আদৌ ভাবি নাই, আজকাল বড় বেশি ভাবিও না, ভাবিলে লোকসান বই লাভ নাই। পুরাতন ক্ষতে বিস্মৃতির প্রলেপ পড়িয়াছে, এখন তাহা তুলিয়া পুনঃ দুস্মৃতির জ্বালায় জ্বলিয়া লাভ কি? আরও একটা কথা, একই স্বপ্ন 2 বার দেখিলাম কেন? তোমার জাতিস্বরবাদীরা কি বলেন, 2-1 জনকে বরং বলিয়া দেখিও। এ আবার কি কাণ্ড? তার নামই তো বিশোকা, এলাহাবাদের মেয়ে, জগত্তারণেও পড়েছে এটা ঠিক, তার বাবা সুচিত চৌধুরীও ওকালতি করেন। তবে কি সেই? তার কথাই লিখেছেন ভদ্রলোক, তার মাও বলে গেছেন। বড় আশ্চর্য তো। আরও আশ্চর্য, এই চিঠি এভাবে তার কাছে এসে পড়ল, এ যেন দৈবরই যোগাযোগ। বইয়ের প্যাকেটের মধ্যে চিঠি থাকে তা সে জানত না, থাকলেও এমনভাবে গোটা চিঠি থাকবে কেন? আজই বা তার সামনে খুলবে কেন প্যাকেটটা? এ কী কাণ্ড! এমন সে কখনো তো কল্পনাও করেনি, শোনেও নি কখনো কারো কাছে। নিজে না দেখলে, অপরে বললে অনায়াসে গাঁজাখড়ি বলে ঠাট্টা করত, কিন্তু যা হোক, এই কথাটা কাউকে না বলতে পারলে যে চলছে না। অস্থির হয়ে স্বামীর লাঞ্চ খেতে না আসা পর্যন্ত ঘর বার করতে লাগল বিশোকা। এমন ঘটনার কথা হয়তো সেও কখনো শোনেনি, এমন যে ঘটে তাও জানে না। কেন এমন ঘটল? তবে কি যথার্থই জন্মান্তরবাদ সত্যি? তাও যদি বা সত্যি হয়, ভদ্রলোক স্বপ্নে সে বার্তা পাবেন কেন? ওর স্বামী তুহিন এসে বারান্দায় পা দিতেই বিশোকা গিয়ে বলতে গেলে তার হাত ধরেই হিড়হিড় করে টেনে নিয়ে গেল একেবারে খাবার ঘরে। এই সময়টা অবসর বেশি থাকে না,
যদিও 1 ঘন্টা লাঞ্চের সময় পায়, কারখানা থেকে বেরোতেই 0.5 ঘন্টা পার হয়ে যায়। তাই আর পোশাক ছাড়ার হাঙ্গামা করে না। এসে হাত ধুয়ে একটা ন্যাপকিন নিয়ে টেবিলে বসে যায়। আজ তাকে সেটুকু অবসরও দিল না বিশোকা। একেবারেই চেয়ারে বসিয়ে দিয়ে চিঠিখানা হাতে দিল। পড়ে দেখো। তুহিন তো অবাক। এ কার চিঠি? এ তো কে একজন বিশেষ ব্যক্তিকে লেখা দেখছি। আমি বা পড়ব কেন? হাতটা ধুই। সে জলেই তো গামলাই রেডি রেখেছি, তাতে যে সময় যেত সে সময়েই চিঠিটা পড়া হয়ে যাবে। না না, পুরোটা পড়তে হবে না, শেষের 3টে প্যারা পড়ো। বলি, ব্যাপারটা কি? ব্যাপারটা গুরুতর। মশাইয়ের অর্ধাঙ্গিনী হাতছাড়া হয়ে যাচ্ছেন, অন্য দাবিদার এসে গেছে। কিছুই বুঝল না তুহিন। তবে সত্যি আর তখন সময় নেই। কতকটা হকচকিয়ে গিয়ে অগত্যাই চিঠি খুলে শেষাংশ পড়তে হলো। কিন্তু পড়তে পড়তে সেও একরকম সোজা হয়েই বসল। পরপর 2বার পড়ে চিঠিটা টেবিলে রেখে বিলেতের অভ্যাস মতো সাহেবদের অনুকরণে একটা ফিউ ধরনের শব্দ করল। কিন্তু সে বিস্ময়টা সামলে ওঠার আগেই বিশোকা আর একটা বোমা ছোড়ে। হ্যাঁ গো, ভদ্রলোককে চিঠি দেব একটা। চিঠি দেবে? কাকে? ওই যে চিঠিটা লিখেছে। দোষ? কেন, দোষ কি? না, দোষ কিছু নেই, কিন্তু দরকারই বা কি? বাহ, কি বলছো? স্বামীর প্লেটে মাছ তুলে দিতে গিয়ে থেমে যায় বিশোকা। উত্তেজনায় কথা আটকে যায় প্রায়। গত জন্মে স্বামীকে দেখব, এ কি কম সৌভাগ্য? এমন ভাগ্য কার হয় বলো দেখি? ও, তুমি ওইসব ননসেন্স বিশ্বাস করে বসে রইলে? ওই রিগম্যারোল? তাচ্ছিল্যে সুরে বলে তুহিন। তাচ্ছিল্য, অবিশ্বাস, বিদ্রূপ সব মিশে যায় তার গলার আওয়াজে। ননসেন্স কিসে? এবার বিশোকা উত্তপ্ত হয়ে ওঠে। তিনি আমাকে চেনেন না, আমার কাছে কিছু দাবিও করেছেন না। চিঠি লিখছেন তার বন্ধুকে। সে তো খামের নাম ঠিকানাতেই বুঝছ। এরা কেউই আমাদের পরিচিত নয়। যোগসাজশ করে রেখেছে তাও মনে করার কোনো কারণ নেই। আমরা এদের বইয়ের অর্ডার দেব, সে বইয়ের প্যাকেটে চিঠি আসবে, তাও আমাদের নজরে পড়বে। এত হিসেব করে জোচ্চুরি করা কি সম্ভব? অথচ দেখো কেমন ঠিক ঠিক মিলে গেছে। তা যে আত্মা এত বলছেন, তিনি তোমার ঠিকানাটা দিতে পারেননি কেন? এটার ভালো উত্তর দিতে পারে না বিশোকা। সে দায় এড়িয়ে গিয়ে বলে, তা শুনি না ভদ্রলোক, দোষ কি? এখন আমি তার প্রেমে পড়ে যাব নতুন করে, এই ভাবছ নাকি? আর সময় ছিল না তুহিনের। বলে, তা দাও। আসলে তোমারও একটা কাজকর্ম ব্যস্ত থাকা দরকার। অলস মস্তিষ্ক এসব খোঁজে, কোথাও থেকে একটু মনটাকে ব্যস্ত রাখার খোরাক। সত্যি সত্যি সত্য সরকারকে চিঠি দেয় বিশোকা, নিজের পরিচয়, এলাহাবাদের ঠিকানা দিয়ে। কি করে তার চিঠি ওর হাতে পড়ল তা জানিয়ে। কোনো একদিন বিকেলের দিকে যদি সুবিধে হয় ওদের এই বাংলোতে আসবার আমন্ত্রণ জানায়। উত্তরও আসে প্রায় সঙ্গে সঙ্গেই। সত্যবাবু যে অভিভূত হয়ে পড়েছেন সে তার চিঠির ছত্রে ছত্রেই প্রকাশ। এমন কাণ্ড তিনি তো কখনো দেখেননি, শোনেওনি কারো মুখে। জন্মান্তর নিয়ে অবশ্য উনি তেমন মাথা ঘামাননি কখনো, তবে বিশ্বাস করতেন না বলেই ঘামাননি। এখন আবার নতুন করে ভাবতে হবে, ইত্যাদি। সবশেষে লিখেছেন আগামী রবিবার বিকেলে তিনি আসবার চেষ্টা করবেন। শনিবার কলেজ থেকে ফোন করে জানবার চেষ্টা করবেন। যদি রবিবার ওদের কোনো অসুবিধা থাকে তিনি অন্যদিন আসতে পারবেন। তবে আগ্রহে, কৌতূহলে এবং বিশ্বাসে অবিশ্বাসে মিশে তার এমন একটা অবস্থা হয়েছে যে কোনো কাজ মন দিতে পারছেন না। বই পড়াতেও যেন রুচি নেই। অতএব সত্বর দেখা হলেই ভালো হয়। সত্যবাবু রবিবার যথাসময়েই এলেন। বিশোকা তো দুপুর থেকেই ঘরবার করছে, আর ঘন ঘন ঘড়ি দেখছে। গঙ্গার ধারের লনে চায়ের সাজ পেরেছে বেলা 3টে থেকেই।
তুহিনের সেদিন গল্ফ খেলার কথা ছিল, বিশ্বকার জেদে তা হয়নি। সে মুখ গোমরা করে বসে আছে। সেও ঘড়ি দেখছে, তবে সে সম্পূর্ণ অন্য কারণে। গল্ফ খেলাটা তো হলোই না। এখন যদি হুকুম সিংদের সঙ্গে অক্সন ব্রিজে বসা যায় তবু এ বিকেলটার মানে হয়। সত্যবাবুকে দেখে বিশ্বকা যেন একটু হতাশই হলো। অবশ্য ঠিক যে কি দেখবে সে সম্বন্ধে ওর কল্পনা বা আশা খুব স্পষ্ট ছিল না। বছর 60 এক ভদ্রলোক, সাধারণ চেহারা, পাঞ্জাবির ওপর খদ্দরের নেহেরু জ্যাকেট পরে এসেছেন। হাতে একটা পোর্টফোলিও ব্যাগ। চুল সব পাকা নয়, কিন্তু বিরল। সত্যবাবু বরং বিশ্বকাকে দেখে একটু চমকে উঠলেন। তিনি কি তার মৃতা স্ত্রীর চেহারায় আবার দেখতে পাবেন ভেবেছিলেন, যমজ বোনের মতো? তারও সে বিষয়ের ধারণাটা খুব স্পষ্ট নয়। তবে সে যাই হোক, এমন সুশ্রী লাবণ্যময়ী প্রাণময়ী ছিপছিপে তরুণীকে দেখবেন তা ভাবেননি। 23-24 মতো বয়স হবে। উচ্চ মধ্যবিত্তের ঘরণী হওয়া সত্ত্বেও কোথাও একটু মেয়েদের লক্ষণ নেই। অথচ এখনকার কোনো কোনো মেয়ের মতো গাঁট বার করা দেহও নয়। রং উজ্জ্বল শ্যাম, তাতে ভারী একটি চমৎকার স্নিগ্ধতা। তুহিন যতই বিরক্ত হয়ে যাক, বিলেত ফেরত লোক, আচার ব্যবহারে কোনো অসৌজন্য প্রকাশ পেতে সে দেবে না। খুবই মিষ্ট হাসির সঙ্গে অভ্যর্থনা করল সত্যবাবুকে। হাসি মুখে বলল, আপনার সঙ্গে তো আমার কতকটা সতীনের সম্বন্ধ। তা কই, আমি তো ঈর্ষাবোধ করছি না। করবেন কি করে? জেনারেশন গ্যাপ কতকটা, নয় কি? সত্যবাবু উত্তর দিলেন, সেই বয়সের চেহারাটা নিয়ে আসতে পারলে সে প্রশ্ন উঠত। এখন তো জানেনই আমি নিরাপদ, নখদন্তহীন। এই বলে তিনিও খুব হাসলেন। তার কিন্তু বেশি ভালো লাগলো তুহিনকেই। লম্বা চওড়া বলিষ্ঠ চেহারা, উজ্জ্বল গৌরবর্ণ, সুন্দর মুখশ্রী। হাসলে মনে হয় যেন জায়গাটা আলো করে উঠল। কথাবার্তাও তেমনি মিষ্টি। আর সবচেয়ে যেটা ভালো লাগলো, সে ওর পড়াশুনো। ইঞ্জিনিয়ার, তা সে বিলেত ফেরতি হোক আর জার্মানি ফেরতি হোক, সাধারণ লেখাপড়ার ধার ধারে না বিশেষ। এ অভিজ্ঞতা বহু স্থানেই হয়েছে। তুহিনের সঙ্গে কথা কয়ে কি সূত্রে বিশ্বকা সত্যবাবুর খবর পেল সেই প্রসঙ্গে ও যে নিয়মিত বই কেনে জানতে পেরে সত্যবাবু 2-4টে প্রশ্ন করতে গেলেন, কিন্তু কথা পারতেই যেন পোর খাওয়া হাঁড়ির মতো টং করে বেজে উঠল। সত্যবাবু অধ্যাপক, এবং এখনকার মতো অর্থচিন্তা সর্বস্ব অধ্যাপক নন। পড়াশুনো ভালোবাসেন, পড়াতেও। তিনিও এর এত বিষয়ে দখল ও আগ্রহ দেখে বিস্মিত না হয়ে পারলেন না। বিস্ময়, সেই সঙ্গে শ্রদ্ধাও। কি বা বয়স ছোকরার, 30-32-এর বেশি হবে না। এর মধ্যেই এত বই পড়ল কখন? এদের জীবন দেখে যে ঈর্ষা হয় সে কথা অকপটে স্বীকার করলেন সত্যবাবু। ঈর্ষা হবারই কথা, তাতেও তো সন্দেহ নেই। রূপ, স্বাস্থ্য, সাফল্য, এই প্রাসাদোপম বাংলো, এতখানি বাগান, লন, সুন্দর সুন্দর আসবাব, সুদৃশ্য রুচিসম্মত পর্দা, দামি বেতের চেয়ার পেতে চায়ের ব্যবস্থা হয়েছে। উর্দি পরা বেয়ারাটা খাবার চা সরবরাহ করছে মূল্যবান চীনেমাটির বাসনে, দার্জিলিং চা। খাবার অবশ্য খুব একটা ভালো কিছু নয়, তবে সত্যবাবু জানেন এটা সচ্ছলতারই অভিশাপ। চাকর বেয়ারাদের দিয়ে খাবার আনানো মানে তাদের রুচির ওপর বরাত দেওয়া। তাছাড়া তাদের দস্তরির প্রশ্নও আছে। তারা কখনোই বড় দোকানে যাবে না। শুধু একটা ব্যাপারে আবারও চমকে উঠলেন সত্যবাবু। একটা পায়েসের প্লেট সামনে এগিয়ে দিয়ে বিশ্বকা বলল, এটা কিন্তু আমি নিজেই করেছি সত্যবাবু, শুধু আপনারই জন্যে। এটা সব খেতে হবে, আর নিন্দেও করতে পারবেন না। চমকে ওঠার কারণ তার স্ত্রী হেমাঙ্গিনীও এই চিঁড়ের পায়েস করত, আর সে কতকটা এই রকমই। একবার কি গাটা শিরশির করে উঠল তার। সত্যবাবু জোর করে গঙ্গার দিকে চোখ ফেরালেন। অপূর্ব, সত্যি, একেই তো জীবন বলে।
এই গঙ্গা তীরে বাস করার শখ ওর বলতে গেলে কৈশোর, কিন্তু সে আর হয়ে উঠল না। এসব শখ মেটার মতো সঞ্চয় তিনি কোনোদিনই করতে পারেননি, আর পারবেনও না। জীবন তো শেষ হয়েই এলো। বাবা বউবাজারের এই বাড়িটুকু রেখে গিয়েছিলেন, তাই নিচের ঘর দুটো ঘর ভাড়া দিয়েছেন। একটায় এক শ্যাকরার কারখানা, আর একটায় একজন সুপরি কাঠ এনে সন্দেশের তারু বানায়। ওপরে নিজে বইপত্র নিয়ে কাটিয়ে দিচ্ছেন একরকম করে। কে জানে, হয়তো হেমাঙ্গিনী বেঁচে থাকলে, ছেলেপুলে হলে এইটুকু স্বাচ্ছন্দ্যেও থাকতে পারতেন কি না। ঘণ্টাখানেক পরেই উঠে পড়তে হলো সত্যবাবুকে। তুহিন উসখুস করছে, হয়তো কোথাও যাবে। বিষকারও কৌতূহল অবসান অবস্থা, অন্যমনস্ক হয়ে পড়ছে বারবার। এদের ভদ্রতা আর আতিথেয়তা জ্ঞানের ওপর জুলুম করা উচিত নয়। সত্যবাবু, আচ্ছা তবে আসি। বড় আনন্দ হলো। এ একটা রিভিলেশনও বলতে পারেন। এর বৈজ্ঞানিক মূল্য অনেক। বলে ব্যাগ ও ছাতি গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ালেন একেবারে। ওরাও সঙ্গে সঙ্গে এলো। এদিকে রাস্তার দিকের বাগান পর্যন্ত। সামনেই একটা মাঝারি আকৃতির গাড়ি দাঁড়িয়ে। তুহিন হাত জোর করে বলল, যদি কিছু মনে না করেন, ধৃষ্টতা না ভাবেন, আমার গাড়ি আপনাকে পৌঁছে দিয়ে আসুক। এখন বাসে ভীষণ ভিড় হবে। আপনার বাড়ি পৌঁছতে 2 ঘন্টা কেটে যাবে। কষ্টও হবে বিস্তর। সত্যবাবু 2-4 বার প্রতি ভদ্রতা হিসেবে, না না, কি দরকার মিছিমিছি, আবার গাড়ি কেন, আমি তো বাসেই এসেছি, ইত্যাদি বলে শেষ পর্যন্ত গাড়িতেই চড়ে বসলেন। নতুন ঝকঝকে আরামপ্রদ যান চলছে বলে মনেই হয় না। এর কাছে বাসে যাওয়া ভিড় ঠেলে কোনোয়ের গুঁতো খেয়ে ঘামের গন্ধ শুকতে শুকতে ছি, সত্যবাবুর সমস্ত দেহ যেন এলিয়ে পড়ল। সত্যবাবু সেদিন সারা রাত ঘুমোতে পারলেন না। মাথার মধ্যে এ যে কী একটা জ্বালা, তা তিনি বোঝাতে পারবেন না কাউকে, নিজেই বুঝতে পারছেন না। ব্লাড প্রেশার বাড়ল হয়তো, সে তো বেড়েই আছে গত 25 বছর ধরেই। ওষুধ খেয়ে কমাতে হয়, তবে তাতে তো ঠিক এরকমটা হয় না। তার প্রেশার বাড়লে মাথা ঘোরে, এমন জ্বালা তো করে না। সারা রাত ছটফট করে বারবার মাথায় জল থাবড়ে ঘুমোবার চেষ্টা করে ভোরে যখন উঠলেন, তখন তার উপলব্ধি হলো এ জ্বালা ঠিক মাথার নয়, এ বুকের। বাড়িতে কেউ থাকে না, ওপর তলায় তিনি একা। একটা ঝি একবেলা ঘর ঝাঁট দিয়ে বাসন মেজে চলে যায়। একটি লোক আছে ঠিকই, রান্না করে দেয় একবেলা। বিকেলের খাবার ফ্রিজে রাখা থাকে, বিশেষ কোনো দিনই তা খান না। এটা ওটা ফল মিষ্টি এই খেয়ে শুয়ে পড়েন। যেদিন তৈরি খাবার খান, নিজেই হিটার জেলে, অবশ্য বিদ্যুৎ থাকলে, গরম করে নেন। 2-3 বার কম্বাইন্ড হ্যান্ড রাখার চেষ্টা করেছেন। সকলেই বোতাম, কলম, ঘড়ি ইত্যাদি হাতিয়ে সরে পড়েছে। তাই এ ঠিকই ব্যবস্থা। সারা রাত জেগে এখন 1 কাপ চা পেলে ভালো হতো। এটা তাকে নিজেকেই করতে হয়। আজও গ্যাস জ্বালিয়ে জল চড়ালেন, কিন্তু মন এবং মাথা জ্বলল আরও বেশি। আজ তার সংসার পূর্ণ থাকার কথা। স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে ভরা ভর্তি ঘর। স্ত্রী থাকলে রাত দিনের লোক রাখার অসুবিধে ছিল না। স্ত্রী ভোরে উঠে চা করে দিতে না পারুক, চাকর দিত, এমনভাবে শূন্য ঘরে পড়ে থাকতে হতো না। সারা রাত জেগে ক্লান্ত দেহে উঠে চা করতে হতো না নিজেকেই। এই দুর্দশা ও অসহায় অবস্থার কথাটা ভাবতে ভাবতেই স্ত্রীর কথাই সর্বাগ্রে মনে পড়া স্বাভাবিক। পড়লও তাই। গরিব ঘরের মেয়ে হেমাঙ্গিনী, পরের দয়ার ওপর নির্ভর করে লেখাপড়া শিখেছিল। চেহারাটা ভালো, লেখাপড়ায় মাথা আছে দেখেই বিয়ে করেছিলেন সত্যবাবু। 1 পয়সাও নেননি। শ্বশুর ছিলেন, কিন্তু একজোড়া বালা ছাড়া তিনি কিছু দিতে পারেননি। গহনা সব সত্যবাবুই দিয়েছিলেন, অথবা বলা উচিত ওর মা। ওর মা তখন বেঁচে,
নিজের সব গহনা ভেঙে হাড় চুড়ি, নেকলেস, কানপাশা, গা সাজানো গহনা গড়িয়ে দিয়েছিলেন। বউ দেখে খুশি হয়েছিলেন মা। ভালো চেহারা, অনার্সে বিএ পাশ করা বউ। তার একটা ছেলের বউ যে বলবার বা দেখবার মতো হলো, এই ভেবেই তার খুশির অন্ত ছিল না। সত্যবাবু ভেবেছিলেন তিনি হেমাঙ্গিনীকে শব্দার্থেই উদ্ধার করলেন, কিন্তু হেমাঙ্গিনীর মন ওঠেনি। কৃতজ্ঞতা বোধ করা তো দূরের কথা, তার মনে হয়েছিল সে ঠকে গেল। এ চালাক লোকটা যেচে সেধে না এলে, আরেকটু অপেক্ষা করতে পারলে অনেক ভালো ঘর বর সে পেত। বিবাহিত জীবন সম্বন্ধে তার ধারণা বা কল্পনা একটু উঁচু সুরেই বাঁধা ছিল। কে জানে এটা কেন হলো? ওর বাবা ওই বাজারে 200 টাকা মাইনের চাকরি করতেন। তার সঙ্গে কিছু কিছু অর্ডার সাপ্লাইয়ের কাজ করতেন, তাই কোনো মতে মুখে অন্ন উঠত। পাশের বাড়ির এক দাদা, শেখরদার মতো, শরৎচন্দ্রের বই পড়া সত্যবাবু মনে মনে বলেন, পড়ার খরচ জোগাত, শাড়ি জামাও কিনে দিত আগে। এ নিয়ে তার নিজের বাড়িতেই কথা উঠতেই গোপনে নগদ টাকা দিতে শুরু করে। তবে তারও সাধ্য সীমিত, ভালো ভালো শাড়ি কেনার মতো টাকা দিতে পারত না। তবে এই উচ্চাসা হলো কিসে? গত 25 বছর ধরেই এ প্রশ্ন করেছেন সত্যবাবু মনে মনে। কে জানে, হয়তো বান্ধবীদের বাড়ি গিয়ে তাদের অবস্থা দেখে, বা কলেজের যেসব অকর্মণ্য ধনীর ছেলেরা কানের কাছে গুঞ্জন করে বেড়াতো এবং পার্ক স্ট্রিটের ভালো রেস্তোরাঁয় গিয়ে খাওয়াতো, তাদের কথাবার্তায় সচ্ছল জীবনের টুকরো টুকরো বর্ণনা শুনে বাকি মনের রং দিয়ে ভরিয়ে কল্পনায় একটা স্বপ্নচিত্র দেখে। সত্যবাবু সম্বন্ধে তার অসন্তোষের কারণ বহুবিধ। 1, তিনি যথেষ্ট স্মার্ট নন। 2, তিনি সুপুরুষ নন। 3, তার বয়স বেশি, যা বয়স তার চেয়েও বেশি দেখায়। ছাড়, বইয়ের দিকে যতটা মনোযোগ তার, বউয়ের দিকে তার সিকিও নয়। 5, তার গাড়ি নেই, ফোন নেই, ফ্রিজ নেই। 6, বাড়ি ফিরেই আগে মায়ের কাছে বসে আধ ঘন্টা কথা কয়ে তবে নিজের ঘরে অর্থাৎ স্ত্রীর কাছে আসে। এর মধ্যে দুটো অসন্তোষের কারণ দূর করতে পেরেছিলেন সত্যবাবু। বরং বলা উচিত, একটা আপনিই দূর হয়েছিল। মা হঠাৎ 4-5 দিনের জ্বরেই মারা গেলেন, আর একটা ফ্রিজ তিনিই কিনে দিয়েছিলেন কষ্টে সৃষ্টে। মার মৃত্যুর পর অবশ্য হেমাঙ্গিনী কিছুটা মানিয়ে নিয়েছিল, তবে সন্তান ধারণে রাজি হয়নি কিছুতেই। বলেছিল, না বাবু, 2-4টে বছর একটু হেসে খেলে কাটাতে দাও, এখনই অত তাড়া কিসের? হেমাঙ্গিনী আরাম ও বিলাসপ্রিয়। বাল্যকালে খাওয়া পড়ার দুঃখ পেয়ে মনে মনে একাগ্রভাবে স্বাচ্ছন্দ্য ও প্রাচুর্যই কামনা করেছে। সেই স্বপ্ন দেখেছে। এত স্বল্প আয়ের শিক্ষকের ঘরে তাই মন বসছে না, এইটুকুই বুঝেছিলেন সত্যবাবু। স্ত্রীর যে একটু রোমান্টিক স্বভাব, সেটা লক্ষ্য করেননি। ওরও অতৃপ্ত ক্ষুধা ছিল বইকি। লুব্ধ মধুকরের দল গুঞ্জন করেছে আশেপাশে, কিন্তু নিজেদের দারিদ্র্য ও দীন পরিবেশের জন্যে তাদের সঙ্গে সহজভাবে সমানভাবে মিশতে পারেনি। তাদের সাগ্রহ উপহার নিতে সংকোচ হয়েছে। ওর সহপাঠিনীরা স্কুল জীবন থেকেই প্রেম চালিয়েছে। তাদের মুখে সত্য মিথ্যা বহু গল্প শুনেছে। প্রত্যক্ষ অভিজ্ঞতার অভাবে মিথ্যা আশারেই অবাস্তব অসম্ভব কাহিনীও সত্য বলে ভেবেছে। মনে মনে সেই জীবন কামনা করেছে, কল্পনায় সেই আকুতি লালন করেছে। কলেজে থাকতে নিজের দৈন্য সত্ত্বেও হয়তো প্রেম আস্বাদন করতে পারত, কিন্তু এভাবে প্রেম হয় না। কোনো মতে লুকিয়ে চুরিয়ে জৈব প্রবৃত্তি চরিতার্থ করা যায় 1-8বার মাত্র। শুধু সেই সুযোগ নিয়ে নিজেকে এত হীন করতে
সহজ প্রাপ্য করতে মন চায়নি বলেই করেনি। অবশ্য এ সবই সত্যবাবুর অনুমান। তবে তিনি বহুদর্শী মানুষ। যে কলেজে পড়ান সে কলেজে ছাত্র ছাত্রী দুইই আছে। এছাড়া সপ্তাহে একদিন বিশ্ববিদ্যালয়েরও পড়াতে যান। সেখানে অভিজ্ঞতার ক্ষেত্র বিস্তৃততর, দেখেছেন অনেক। তার সঙ্গে হেমাঙ্গিনীর উদ্গীরিত পূর্বস্মৃতির টুকরোগুলোও জুড়ে জুড়ে মধ্যের ফাঁকগুলি অভিজ্ঞতা ও অনুমান দিয়ে ভরিয়ে নিতে অসুবিধে হয়নি। জানতেন, বুঝেছিলেন, তবু এ পরিণাম কল্পনা করতে পারেননি। মা জীবিত থাকতে অনেক বাধা নিষেধ মানতে হতো। তার মৃত্যুর পর অনেকটা স্বাধীনতা পেলেন। শুধু স্ত্রীই নয়, স্বামীও। সত্যবাবুর একটি প্রিয় ছাত্র ছিল হায়দার বলে। ভক্তিমান ও মনোযোগী ছাত্র বলে সত্যবাবু তাকে একটু বেশি ভালোবাসতেন। সেটা ছিল উভয় পক্ষেই, রেসিপ্রোকাল যাকে বলে ইংরেজিতে। সে ওর কলেজেরই ছাত্র। তারপর MA পাশ করে রিসার্চ স্কলারশিপ নিয়ে ডক্টরেটও করেছে। এখন চেষ্টা করছে বাইরে যাবার। তবু এখনও সেই প্রথম জীবনের প্রীতি ভালোবাসার সম্পর্ক আছে দুজনের। সত্যবাবু এখনও ওকে সেই তরুণ কিশোরের মতোই দেখেন। ধমক দেন, পিঠে হাত বুলিয়ে দেন, বৃষ্টিতে ভিজে এলে জামা ছাড়িয়ে নিজে হাতে তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দেন। কিছু না খাওয়ালে তার তৃপ্তি হয় না। হায়দারও হেঁট হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে হিন্দুদের মতোই। মার মৃত্যুর পর হায়দারের এখানে আসার যখন কোনো বাধা রইল না, তখন সে প্রায়ই আসতে শুরু করলে। সত্যবাবু যখন থাকেন তখন অবশ্য পড়াশোনার কথা ছাড়া কোনো কথা হয় না। তবে ইদানিং তার কাজের চাপ অনেক বেড়েছে। পাঠ্যপুস্তকও লিখছেন কিছু কিছু, নিজে লেখেন, তাছাড়াও অপরের লেখা সম্পাদনা করেন। প্রেসে বসে প্রুফ দেখে দিতে হয় অনেক সময়। হেমাঙ্গিনীকে সুখে রাখতে, তার ফ্রিজ রেডিও জোগাতে অনেক টাকার দরকার। সেজন্য ছুটির পর প্রায়ই দেরি হয় ফিরতে। এই সময়টা হায়দার এসে পড়লে অপেক্ষা করে, চা খায়, গল্প করে হেমাঙ্গিনীর সঙ্গে। লেখাপড়া জানা মেয়ে, কথা কইতে জানে, ঠাট্টা করলে বোঝে। হায়দার তখনও অকৃতদার, কারণ তার উচ্চাশা। ওদের ঘরের যেসব মেয়ের সঙ্গে সম্বন্ধ এসেছে তাদের দেখে যদি বা পছন্দ হয়, কথা কয়ে মন ভরে না। তাছাড়া সে ইংল্যান্ড কি জার্মানি কি প্যারিতে যাবে উচ্চতর শিক্ষার জন্য। সম্ভব হলে সেখানেই থেকে যাবে, এই তার গোপন অভিলাষ। এখনই তাই এসব অনভিপ্রেত বন্ধনে জড়াতে ইচ্ছে করে না তার। কিন্তু মিনকেতনও ছাড়বার পাত্র নয়। তিনি হেমাঙ্গিনীকে দিয়ে শোধ তুললেন। ঠিক কী করে কি হয়েছে সবটা তো সত্যবাবুর জানা সম্ভব নয়। যেটা জানেন না সেটার জন্যেই তার জ্বালা অনেক বেশি। কল্পনায় নানা রকম প্রণয় দৃশ্য দেখেন। আঘাতটা তাই একেবারে অতর্কিতেই এসে পড়ল। হেমাঙ্গিনী একদিন এখান থেকে না বলে চলে গিয়ে মুসলমান হল। অতঃপর হায়দারের সঙ্গে বিবাহে বাধা রইল না। পুরনো তারিখ দিয়ে একখানা চিঠি পড়ে ফেলা হলো সত্যবাবুকে মুসলমান ধর্ম নেবার আমন্ত্রণ জানিয়ে। এতে নাকি আইন বাঁচবে। অবশ্য সত্যবাবু যে এ নিয়ে নালিশ মোকদ্দমা করবেন না তা হেমাঙ্গিনী যত না হোক হায়দার ভালোভাবেই জানত। তার চক্ষু লজ্জাও ছিল একটু। সে এর মধ্যেই হায়দ্রাবাদে একটা আপাতত কাজ চলার মতো চাকরি নিয়ে রেখেছিল। বিবাহের পর দিনই সেখানে চলে গেল। সত্যবাবুর এই সংবাদটা পুরোপুরি জানতে 2-3 দিন সময় লেগেছিল। তিনি এই প্রেম রহস্যের কিছুই জানতেন না, সন্দেহ মাত্র করেননি। হায়দারকে ছোট ভাইয়ের মতোই, হয়তোবা পুত্রের মতোই দেখতেন। আর হেমাঙ্গিনী ওকে একটু অবজ্ঞার চোখে দেখত, তা জানলেও এমন কাণ্ড করে বসবে তা সে কল্পনাও করতে পারেননি। তাই প্রথমটা চিন্তিত হয়ে পড়েছিলেন বাড়ি খালি দেখে। ভাড়াটের কাছে চাবি রেখে গিয়েছিল হেমাঙ্গিনী। তখনও অত বোঝেননি। গভীর রাত্রেও ফিরল না দেখে কি করবেন, কোথায় খোঁজ করবেন ভাবছেন। হঠাৎ চোখে পড়ল আলমারির লকার খোলা, গহনাপত্রর একখানিও নেই। পরে দেখলেন মূল্যবান শাড়িগুলিও অন্তর্হিত।
এরপর আর কোথাও কোনো চেনা লোকের কাছে খবর নেওয়ার কি অর্থ আছে? কে জানে। তখন বিস্ময় কেটে গেছে। কেমন একটা বিহ্বলতা দেখা দিয়েছে। কিছুই মাথায় যাচ্ছে না, কার্যও না, কারণও না। যখন সব সংবাদ পেলেন তখনও প্রথম যে প্রতিক্রিয়া হলো তার, সেটা হায়দারের জন্যে উদ্বেগ আর দুঃখ। অমন মেধাবী ছেলেটা কত উপরে উঠতে পারত, সাধ করে এই কি সুকঠিন বেড়ি পায়ে পড়ল। তারও পরে প্রথম কিছুটা ক্ষোভ, দুঃখ এবং স্ত্রী সম্বন্ধে অনুযোগ মনে দেখা দিয়েছিল। আত্মকরুণাই বেশি। এত করেও ওই সামান্য একটা মেয়ে ছেলের মন পেলেন না। কি চায় মেয়েরা আরও? গরিবের ঘরের মেয়ে আর কত ভালো পাত্রে পড়তে পারত। আত্ম অনুসন্ধানও কিছু কিছু করেছেন বই কি। কি কি ত্রুটি ছিল তার চরিত্রে, কিসের অভাবে সে হেমাঙ্গিনীর মন ভরল না। তারপর কিন্তু অবস্থাটা থিতিয়ে গেল লোকলজ্জার যন্ত্রণা প্রশমিত হলে। যে মনোভাবটা বোধ করেছিলেন সে হলো মুক্তির। অনেক ঝঞ্ঝাট, অনেক দায়িত্ব, মন জোগাবার কঠিন পরিশ্রম ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেলেন। এই বেশ আছেন তিনি। বিয়ে করতে যাওয়াটাই ভুল হয়ে গিয়েছিল। তারপর কমাস পরে যখন খবর এলো, সেদিন হামবুর্গের পথে প্লেন দুর্ঘটনায় যে 173 জন মারা গেছে, তার মধ্যে ডক্টর মোহাম্মদ হায়দার ও তার স্ত্রী হামিদা বেগম ছিলেন। তখন হায়দারের জন্য দুঃখই বেশি বোধ করলেও হেমাঙ্গিনীর সম্বন্ধে ক্ষোভটাও চলে গিয়ে একটু যেন বেদনাই বোধ করলেন। বেচারি, জীবনটা ভালোভাবে ভোগ করার এত আকাঙ্ক্ষা, এত চেষ্টা, সেটাই ভোগ করা হলো না। জীবনেই পূর্ণচ্ছেদ পড়ল, বলতে গেলে প্রারম্ভেই। মনে হয়েছিল সেদিন তিনি ক্ষমাই করতে পেরেছিলেন স্ত্রীকে, কিন্তু এতকাল এই 25-26 বছর পরে আজ বুঝতে পারলেন যে ক্ষমা করা হয়ে ওঠেনি তার। বিশ্বকাকে দেখে, বরং বলা উচিত বিশ্বকার এই সুখের জীবন দেখে তার সেই প্রায় শুষ্ক বা অজ্ঞাত ক্ষতটা যেন নতুন করে দগদগিয়ে উঠল। সেদিনের সমস্ত বেদনা, জ্বালা, আফসোস আজ আবার তার যন্ত্রণা নিয়ে উপস্থিত হলো। বরং সেদিন এতটা তীব্র হয়ে বোধহয় বাজেনি, আজ যতটা বাজছে। কারণ আজ তার সঙ্গে যোগ হয়েছে প্রচণ্ড দিকদাহকারী একটা ঈর্ষা। ওর জীবনটা ব্যর্থ করে দিয়ে হেমাঙ্গিনী নতুন দেহ, নতুন যৌবন নিয়ে কেন এত সুখ, বিলাস, স্বাচ্ছন্দ্য ভোগ করবে? কেন অমন সুন্দর সুপুরুষ বিদ্বান কৃতী স্বামী পাবে? কেন? কেন? ভগবান তার স্বপ্নই সফল করলেন, ওর দুঃখটা বুঝলেন না? এই অবুঝ ছেলে মানুষই মনোভাব ভোলার চেষ্টা করেন বৈকি সত্যবাবু। ছি, এ কি সব ভাবছেন তিনি? তিনি যে মুক্তি পেয়েছেন, যে স্বাধীনতা, তার জন্যেই তো হেমাঙ্গিনীর কাছে তিনি কৃতজ্ঞ। সে জন্মান্তরে সুখী হয়েছে, তার স্বাদ পূর্ণ হয়েছে। ওর স্বপ্ন, নির্বাঁধার পরিকল্পনাও হয়তো জন্মান্তরেই সফল হবে। কিন্তু সব শুভ বুদ্ধি বুঝি এ পৃথিবীতে ক্ষণস্থায়ী হয়। সত্যবাবু যতই মনকে বোঝাবার চেষ্টা করেন, ততই মনের মধ্যে সেই ছবিটা ভেসে ওঠে। সেই গঙ্গার ওপর বিস্তৃত লন, বিরাট বাংলো, অগণিত দাস দাসী, মূল্যবান আসবাব, সেই বহু মূল্য চীনামাটির বাসন, সুপুরুষ সুন্দর স্বামী, সেই অকারণে হাসি বিষকার। মনের পাত্র উছলে উঠলে যে হাসি হাসতে পারে মেয়েরা, সেই হাসি। ছেলে মানুষই আবদারের ভঙ্গি, স্বামীর কাছে কথায় কথায় ঠোঁট ফুলানো, স্বামীর অখণ্ড মনোযোগ ও প্রেম। আর সমস্ত বুকটা যেন জ্বলে পুড়ে যায়, একটা যেন শারীরিক যন্ত্রণায় ছটফট করে বেড়ান। এক এক সময় থাকতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে হনহন করে হাঁটতে থাকেন অনির্দেশ্যভাবে। কিন্তু আবারও বাড়ি ফিরতে হয়, আর বাড়ি ফেরা মাত্র নিজের একক নিঃসঙ্গ জীবন
আরামহীন, স্বাচ্ছন্দ্যহীন, সামান্য জীবনযাত্রা যেন তীক্ষ্ণ ধার অস্ত্রের মতো এসে বেঁধে ওকে, বিষাক্ত তীরের মতোই জ্বালা এনে দেয় সর্বাঙ্গে। ৮-১০ দিন এইভাবেই জ্বলার পর একসময় অশুভ বুদ্ধির কাছেই আত্মসমর্পণ করতে বাধ্য হন বুঝি। এ কদিন খাওয়া দাওয়া হয়নি। রাঁধুনি ঝিয়ের সঙ্গে অভদ্র আচরণ করেছেন। কলেজের সহকর্মীদের সঙ্গে ঝগড়া হয়েছে। তারা এই একান্ত অস্বাভাবিক ঘটনায় অবাক হয়ে বিশ্রামের উপদেশ দিয়েছে। শেষে নিজেরও সন্দেহ হয়েছে, পাগল হয়ে যাবেন নাকি, নাকি গিয়েইছেন। হঠাৎই একদিন শুনলেন বাদলের নামটা। আজকাল এই যে সব তথাকথিত রাজনৈতিক খুন হচ্ছে, এর অধিকাংশই নাকি একটি লোকের কাজ। তার নাম বাদল। ভদ্রলোকের ছেলে। একটা কলেজেও নাকি নাম লেখানো আছে। সেই প্রকাশ্যে গুন্ডামি করে বেড়ায়। কেউ বা কোনো দল কিছু টাকা দিলেই দল নির্বিশেষে গিয়ে ছেলেদের খুন করে আসে। এদিকে তার এমনই প্রতিভা, সবাই জানে এ কথাটা, তবু পুলিশ পর্যন্ত তাকে সপ্রমাণ ধরতে পারেনি। মদ আর মেয়ে মানুষের খরচ পেলে সে নাকি নিজের বাপকেও খুন করে আসতে পারে অনায়াসে। ৩-৪ দিনের প্রচ্ছন্ন অবিরাম চেষ্টায় বাদলের ঠিকানা বার করলেন সত্যবাবু। তারপর একদিন তাকে গিয়ে নিভৃতে ধরলেনও। অমুক মিলের অমুক লোককে খুন করে আসতে পারবে? তিনি টাকা খরচ করবেন সেজন্যে। বাদল প্রথমটা একটু সন্দেহ করেছিল, তারপর সেও খোঁজ খবর করে ওর সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে বলল, পুরো 10,000 দিতে হবে, পারবেন? একটু কাকতি মিনতি করে হাত জোর করে 8,000-এ রফা করলেন সত্যবাবু এবং ব্যাংক থেকে বলতে গেলে তার যথাসর্বস্ব 5,000 টাকা তুলে এনে অগ্রিম স্বরূপ দিলেন। কথা রইল কাজ সারার পর বাকিটা দেবেন। শীর্ণ ছিপছিপে গঠনের বাদল দত্ত মুখে একরকম কদর্য ভয়ঙ্কর ভঙ্গি করে বলল, এসব কাজ কেউ পুরো টাকা আগাম না পেলে করে না, তবে আমি করি। কেন জানেন তো? আমার সঙ্গে বেইমানি করলে আমি জ্যান্ত অবস্থায় তার নাড়ি ভুঁড়ি টেনে বার করে তাকে দেখিয়ে দিই। এ কথা সবাই জানে। সত্যচরণ তাকে যথাসম্ভব অভয় দিয়ে নির্জন ঘরে এসে এরপর 2-3 দিন অবিরাম শুধু পায়চারি করেই কাটালেন। খাবার দুবেলারই পায়খানায় ঢেলে দিতে হলো। এ অবস্থায় আহারে রুচি থাকা সম্ভব নয় বলে। বোতলে দুধ থাকে, খুব পিপাসা পেলে বা অপরিসীম ক্লান্তি বোধ হলে এক চুমুক করে সেই কাঁচা দুধই খেতে লাগলেন শুধু। তার পরের ঘটনাটা আপনারা সবাই জানেন, কাগজে পড়ে থাকবেন। কে বা কাহারা অমুক মিলের চিফ ইঞ্জিনিয়ারকে সন্ধ্যায় মিলের মধ্যেই হত্যা করিয়াছে। গাড়ি খারাপ ছিল বলিয়া নিহত ব্যক্তি সে সময় একাই হাঁটিয়া বাড়ি ফিরিতেছিলেন। আততায়ী পিছন হইতে তাহাকে ছুরিকাঘাত করে। পুলিশের সন্দেহ ইহা ইউনিয়নগত কলহের পরিণাম। এক শ্রমিককে বিগত সপ্তাহে গুরুতর অপরাধের জন্য বরখাস্ত করা হয়। পুলিশ তাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করিয়াছে, কিন্তু এ পর্যন্ত আর কাহাকেও গ্রেপ্তার করা হয় নাই। বাদল তার প্রতিশ্রুতি ঠিকমতো পালন করলেও বাকি 3,000 টাকা আদায় করতে পারেনি। তার কারণ আরও একটি ছোট্ট সংবাদ প্রকাশিত হয়েছিল, তবে সে এতই ছোট হরফে ছাপা যে বিশেষ কারো নজরে পড়েনি। শিরোনামা ছিল, অধ্যাপকের শোচনীয় মৃত্যু। সত্যভূষণ সরকার নামে জনৈক অধ্যাপক পূর্বদিন দ্বিপ্রহরে গঙ্গায় বান আসার সময় সহসায় বাবুঘাটে সিঁড়িতে এসে দাঁড়ান। সে সময় জলের উচ্চতা ছিল সবচেয়ে বেশি, ফলে নিমেষেই সেই প্রবল স্রোত তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। কেউ কেউ ভাবছেন এটা আত্মহত্যা, তবে তার নাকি এমন আচম্বিতেই গঙ্গার ধারে এসে দাঁড়ানো অভ্যেস ছিল। অন্যমনস্কভাবেই নাকি এভাবে এসে দাঁড়াতেন তিনি।